তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন, এই পেপারে মোস্ট ইম্পর্টেন্ট 4টি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে অভিবাসন বা বিশ্বব্যাপী জনসংখ্যা চলাচলের কারণ ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে ভালো করে বুঝে নাও। সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে অভিবাসন বা বিশ্বব্যাপী জনসংখ্যার চলাচল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুমাত্রিক ও জটিল আলোচ্য বিষয়। বিশ্বায়নের যুগে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমন রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে আন্তর্জাতিক সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণ করছে। বর্তমানে এটি কেবল অভ্যন্তরীণ বিষয় নয়, বরং বিশ্ব রাজনীতির অন্যতম নির্ণায়ক শক্তি। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্টিফেন ক্যাসেনল অভিবাসনের গুরুত্ব বোঝাতে গিয়ে যথার্থই বলেছেন, অভিবাসন কেবল মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমন নয়, এটি বিশ্বব্যাপী কাঠামোগত পরিবর্তনের এক অন্যতম প্রধান চালিকা শক্তি। এবার অভিবাসন কাকে বলে এইটা বোঝো। দেখো, অভিবাসন বা মাইগ্রেশন বলতে বোঝায় উন্নত জীবনযাত্রা, নিরাপত্তা এবং কর্মসংস্থান বা অন্য কোনো বাধ্যবাধকতার কারণে মানুষের নিজ বাসভূমি ত্যাগ করে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলে গিয়ে সাময়িকভাবে বা স্থায়ীভাবে বসবাস করা। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপ্রথাগত নিরাপত্তার ইস্যু হিসাবে বিবেচিত হয়। আগে অভিবাসনকে কেবল অর্থনৈতিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখা হলেও বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। একটি রাষ্ট্রের বৈদেশিক নীতি, সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা বহুলাংশে এই জনসংখ্যা চলাচলের ওপর নির্ভর করে। এবার অভিবাসনের কারণগুলো একটু দেখে নাও। অভিবাসনের কারণ এগুলো তোমাদের আবার 5 নম্বরেও দিয়ে দিতে পারে যে অভিবাসনের কারণ লেখো, ঠিক আছে? তখন 4টে কারণ বা 3টে কারণ লিখে দিলে। দেখো, অর্থনৈতিক কারণ বা আর্থিক বৈষম্য অভিবাসনের সবচেয়ে বড় কারণ। একে পুশ পুল ফ্যাক্টর বলা হয়। উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলির বেকারত্ব, চরম দারিদ্র্য মানুষকে দেশ ছাড়তে বাধ্য করে। অন্যদিকে উন্নত রাষ্ট্রগুলির উচ্চ মজুরি ও উন্নত জীবনযাত্রার মান তাদের আকর্ষণ করে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘন অভিবাসনের অন্যতম প্রধান রাজনৈতিক কারণ। গৃহযুদ্ধ, জাতিগত সংঘাত, রাষ্ট্রীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদের কারণে মানুষ প্রাণ বাঁচাতে উদ্বাস্তু হিসাবে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সিরিয়ার গৃহযুদ্ধ, আফগানিস্তানের সংকট কিংবা মায়ানমারের রোহিঙ্গা সমস্যা এর প্রকৃষ্ট উদাহরণ। তৃতীয় হচ্ছে পরিবেশগত কারণ বা জলবায়ুর পরিবর্তন বর্তমান বিশ্বে অভিবাসনের এক নতুন মাত্রার জন্ম দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি, চরম খরা ও বন্যার ফলে বনভূমি হারিয়ে বহু মানুষ স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে এদের বর্তমানে জলবায়ু উদ্বাস্তু হিসাবে চিহ্নিত করা হয়। চতুর্থ, সামাজিক ও জনসংখ্যার কারণ। উচ্চশিক্ষার সুযোগ, পারিবারিক পুনর্মিলন এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার আশায় বহু মানুষ দেশান্তর করে। এছাড়া উন্নত দেশগুলিতে জন্মহার কমে যাওয়ায় কর্মক্ষম জনসংখ্যার যে অভাব দেখা দেয় তা মেটাতেও অভিবাসনের প্রয়োজন হয়, যা জনসংখ্যাগত ভারসাম্যহীনতার কারণে ঘটে। এবার অভিবাসনের প্রভাব অর্থাৎ এর ফলে কি হয়। আন্তর্জাতিক রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতিতে অভিবাসনের বহুমুখী ও সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। যে দেশ থেকে মানুষ পরিযায়ী হয় তারা বিপুল পরিমাণে রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা লাভ করে, যা তাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। তবে এর অন্যতম নেতিবাচক দিক হলো উন্নয়নশীল দেশগুলি থেকে মেধা পাচার ঘটে। অন্যদিকে আশ্রয়দাতা বা উন্নত দেশগুলিতে সস্তায় শ্রমিকের যোগান বাড়ে ঠিকই, কিন্তু স্থানীয় জনসংখ্যার মধ্যে কর্মসংস্থান হারানোর ভয় থেকে তীব্র জাতীয়তাবাদ বা জেনোফোবিয়া বা বিদেশি বিদ্বেষ জন্ম নেয়, যা উন্নত দেশগুলির রাজনীতিতে ডানপন্থী দলগুলির উত্থানে সাহায্য করেছে। অভিবাসনকে কেন্দ্র করে রাষ্ট্রগুলির মধ্যে সীমান্ত সুরক্ষা, কড়া ইমিগ্রেশন নীতি এবং মানবাধিকারের প্রশ্নগুলি বর্তমানে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী
মাইরন উইনার তার লেখায় উল্লেখ করেছেন, বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে অভিবাসন কেবল আর সামাজিক বা অর্থনৈতিক বিষয় নয়, এটি সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা ও উচ্চমার্গের রাজনীতির সমর্থক হয়ে দাঁড়িয়েছে। এবার উপসংহারটা পড়ছি না, উপসংহারটা দেখে নাও, উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তারপরে দেখো, কূটনীতি বলতে কী বোঝো এবং কূটনীতির বিভিন্ন ধরন বা প্রকারভেদ। ভালো প্রশ্ন, কিভাবে প্রশ্নের উত্তর লিখবে দেখো। আর এখানে যে প্রশ্নের উত্তরটা লেখা হয়েছে এটা প্রণব কুমার দালালের বই থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ সেখানে দেখেছো তোমরা অনেক পেজ, অর্থাৎ বহু বিস্তারিত আছে, সেখান থেকে মানে অ্যাডজাস্ট করে আর কি লেখা হয়েছে। এখানে দেখে নাও, ভূমিকা। সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে একটি রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ এবং জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার হলো কূটনীতি। যুদ্ধ বা বলপ্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ আলাপ আলোচনা, আপোষ মীমাংসা ও যুক্তির মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজ দেশের উদ্দেশ্য সাধন করাই কূটনীতির মূল লক্ষ্য। এই প্রসঙ্গে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড নিকলসন তার গ্রন্থে মন্তব্য করেছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে চুক্তি সম্পাদনের কৌশল এবং পদ্ধতি হলো কূটনীতি। সমকালীন বিশ্বে কূটনীতি কেবল রাজনৈতিক বিষয়ে সীমাবদ্ধ নেই, বর্তমান যুগে তা অর্থনৈতিক, সামাজিক এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে। এবার কূটনীতির ধারণায় কি বলা হচ্ছে দেখো, সাধারণভাবে কূটনীতি বলতে বোঝায় রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা, বোঝাপড়া এবং চুক্তি সম্পাদনের একটি বিশেষ পদ্ধতি। একটি দেশের পররাষ্ট্রনীতি কী হবে তা নির্ধারণ করে সেই দেশের সরকার, আর সেই নীতিকে আন্তর্জাতিক মঞ্চে বাস্তব রূপ দান করে কূটনীতি। সহজ কথায় পররাষ্ট্রনীতি হলো রাষ্ট্রের লক্ষ্য এবং কূটনীতি হলো সেই লক্ষ্যে পৌঁছানোর উপায়। দক্ষ কূটনীতিবিদরা নিজেদের বুদ্ধিমত্তা, কৌশল, বাস্তববোধ এবং বাকপটুতার মাধ্যমে নিজ দেশের জাতীয় স্বার্থকে আন্তর্জাতিক পরিবেশে সুরক্ষিত রাখে। আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থায় কূটনীতির ভূমিকা অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। এবার কূটনীতির প্রকারভেদ, এখানে প্রথমে হচ্ছে গোপন কূটনীতি। দেখো, গোপন কূটনীতি কাকে বলে, এগুলো যদি ছোট প্রশ্ন আকারে আসে, 5 নম্বরের প্রশ্ন আকারে আসে, একটু ভূমিকা লিখে তারপরে এর মেন কনসেপ্ট অর্থাৎ গোপন কূটনীতিটা লিখলেই হয়ে যাবে। দেখো, গোপন কূটনীতি বলতে কূটনীতির সেই পদ্ধতিকে বোঝায় যেখানে কূটনৈতিক আলোচনা ও কার্যাবলী সম্পূর্ণ গোপন রাখা হয়। এই পদ্ধতিতে কূটনীতি পরিচালনায় দেশের জনগণের কোনো ভূমিকা থাকে না। প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত পৃথিবীতে এই কূটনীতির ব্যাপক প্রচলন ছিল। রাষ্ট্রনেতারা এবং কূটনৈতিক প্রতিনিধিরা গোপনে সলা পরামর্শ চালিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। বিংশ শতাব্দীতে মনে করা হতো কূটনীতির এই গোপন পদ্ধতি ক্ষমতার ভারসাম্য ও আন্তর্জাতিক ব্যবস্থার স্থায়িত্ব রক্ষায় সহায়ক। তারপর হচ্ছে প্রকাশ্য কূটনীতি বা গণতান্ত্রিক কূটনীতি। কি বলা হচ্ছে দেখো, মানুষের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধির ফলে প্রথম বিশ্বযুদ্ধের পর কূটনৈতিক সিদ্ধান্ত সম্পর্কে জনসাধারণের কৌতূহল বাড়তে শুরু করে। 1918 সালে 8 জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তার 14 দফা দাবির প্রথম দফায় গোপন কূটনীতির বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। প্রকাশ্য কূটনীতির পক্ষে মত দেন। প্রকাশ্য কূটনীতির মূল কথা হলো কূটনীতি কার্যকলাপ গোপন না রেখে জনগণের কাছে প্রকাশ করতে হবে। লিগ অফ নেশন এবং পরবর্তীতে সম্মিলিত জাতিপুঞ্জ এই প্রকাশ্য কূটনীতিকে সমর্থন জানায়। এর উন্মেষের পেছনে রাজনৈতিক গণতন্ত্রীকরণ, জনশিক্ষার প্রসার এবং সংবাদ মাধ্যমের বড় ভূমিকা রয়েছে। তারপর হচ্ছে সম্মেলনের মাধ্যমে পরিচালিত কূটনীতি। বর্তমান বিশ্বে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনকে কূটনৈতিক পরিচালনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। সম্মিলিত জাতিপুঞ্জ, ন্যাটো, সার্ক, কমনওয়েলথের মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন সমস্যার সমাধান খোঁজে। এই প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী হ্যান্স জে মর্গেনথাউ তার গ্রন্থে বলেছেন, আন্তর্জাতিক সম্মেলনে ভোটাভুটি ও আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়াটি হলো মূলত সংসদীয় পদ্ধতির মাধ্যমে পরিচালিত কূটনীতি। তারপর ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত কূটনীতি। সমসাময়িক কূটনীতির এক বিশেষ রূপ হলো ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত কূটনীতি। যখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ বা প্রধানমন্ত্রীরা কোনো বিশেষ সমস্যার সমাধানে নিজেরাই উদ্যোগী হয়ে কূটনৈতিক আলোচনায় লিপ্ত হয়, তখন তাকে এই আখ্যা দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুজভেল্ট
চার্চিল, স্ট্যালিন এইভাবে আলোচনায় মিলিত হতেন। মার্কিন প্রেসিডেন্ট নিক্সন সোভিয়েত রাশিয়া ও চীনে গিয়ে আলোচনা করেছেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অনেক সময় ব্যক্তিগত দূত পাঠিয়েও এই কূটনীতি পরিচালনা করতেন। তারপর হচ্ছে শীর্ষ কূটনীতি। এখানে কি বলা হচ্ছে দেখো, যে শীর্ষ কূটনীতি হলো ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত কূটনীতির একটি সর্বোচ্চ রূপ। 1953 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল শীর্ষ কূটনীতিক শব্দটি ব্যবহার করেন। কোনো আন্তর্জাতিক সমস্যা সমাধানে যখন বিভিন্ন দেশের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানগণ কোনো সম্মেলনে সরাসরি মিলিত হয়ে কূটনৈতিক আলোচনায় অংশ নেয়, তখন তাকে শীর্ষক কূটনীতি বলা হয়। 1815 সালে ভিয়েনা সম্মেলন এবং 1945 সালে ইয়াল্টা সম্মেলন হলো এর প্রকৃষ্ট উদাহরণ। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে, এবং আরও দুটি প্রশ্নের উত্তর আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও যে উদারনীতিবাদ এবং নব্য উদারনীতিবাদের মধ্যে যে পার্থক্য। প্রথমে ভূমিকা, তারপরেই আছে উদারনীতিবাদ এবং নব্য উদারনীতিবাদ বা নয়া উদারনীতিবাদের ধারণা, তারপর হচ্ছে পার্থক্য। আর এই নোটস তোমরা কিভাবে পাবে? আজকে এই ভিডিও ডেসক্রিপশানে বা প্রথম কমেন্টে একটা তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। টেলিগ্রাম চ্যানেলে অনেক নোটস দেওয়া আছে, অনেক বলতে বেশ কিছু নোটস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। সেখানে তোমাদের প্রয়োজন মতো বিভিন্ন সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি পার্সোনালি আমাদের ক্লাসে অ্যাডমিশান নিতে চাও, তাহলে পরীক্ষা হয়ে গেলেই তোমরা যোগাযোগ করবে। আমাদের ক্লাস তো চলছে এবং পরীক্ষার পরে আমাদের 5th সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। তাই তোমরা যদি পার্সোনালি অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, লাস্টের প্রশ্নটা ছিল ওয়েস্টফেলিয়া এবং পোস্ট ওয়েস্টফেলিয়া নিয়ে।